বাবুল কালাম আজাদ, জামালপুর 1। মাননীয় সদস্য একটু সংক্ষেপে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি সংক্ষেপে বলতে বলছেন, আমি চেষ্টা করব, কিন্তু যে দিকগুলো এইখানে এ পর্যন্ত কেউ উঠায় নাই সেই দিকগুলো আমার বক্তৃতায় আনার চেষ্টা করছি। কারণ পার্লামেন্টারি ফর নিউক্লিয়ার নন প্রলিফারেশন ডিসআর্মামেন্ট, যেটা বলা হয় পিএনএনডি, এটাতে মাইনুদ্দিন খান বাদল কনভেনর এবং আমি কো কনভেনর ছিলাম। এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কে যে সমস্ত আলোচনা গিয়েছি, অনেক দেশে ভিয়েনার থেকে আরম্ভ করে, ভিয়েতনাম থেকে আরম্ভ করে সুইজারল্যান্ড, আমেরিকা এবং পৃথিবীর যারা পারমাণবিক অস্ত্র নিয়ে যুদ্ধদেহী অবস্থানে আছে, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, ইরান, এদের সঙ্গে যে আমরা কত মিটিং করেছি যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে যে সারা পৃথিবীতে এখনো যে যুদ্ধদেহী মনোভাব, আমেরিকার প্রেসিডেন্ট মাঝে মাঝে বলে, উত্তর কোরিয়ার সেও বলে, কিন্তু দুঃখজনক হলো যে বঙ্গবন্ধু 1974 সালে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বক্তৃতায় বলছিলেন বাংলাদেশ পারমাণবিক অস্ত্রের সঙ্গে সম্পৃক্ত হবে না, কাজ করবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী সব জানেন। সেই বাংলাদেশ কি হবে? আজকে পাকিস্তান এবং ভারত অনেক বড় দেশ, ভারতের পারমাণবিক অস্ত্র অনেক বেশি কম, পাকিস্তানের বেশি। কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হলে বাংলাদেশ 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কি অবস্থা হবে মাননীয় স্পিকার, এটা আপনিও জানেন। যেহেতু আপনি হ্যানওয়ে যে সম্মেলন শুরু হলো আইপিও সম্মেলন, যেখানে মাইনুদ্দিন খান বাদল কনভেনর হলেন পিএনএনডির, আমি হলাম কো কনভেনর। পরবর্তী বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে আপনিও ছিলেন, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিও ছিলেন। এই পিএনএনডি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় 2014 সালে ভিয়েতনামের হ্যানয়ে, তারপরে 2016 সালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, সেখানে কো চেয়ারপারসন হয়েছে। এবং তৎকালীন বিভিন্ন যে সমস্ত সম্মেলন হয়েছে সেইখানে মাইনুদ্দিন খান বাদল, এইখানে তো আমরা দেশে উনি কি করছেন, কত গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, সব ওই সমস্ত আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমরা যেভাবে সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেছি, যে বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে বঙ্গবন্ধুর যে নীতি, সেই নীতি তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা মেনে চলছেন। আজকে মাইনুদ্দিন খান বাদল, এ দেখেন, আপনার দুই একটা কথা বলি মাননীয় স্পিকার, আপনি বলছেন সংক্ষিপ্ত করতে। 2015 সালে 17-21 অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভা, 2016 সালের 23-27 অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায়, 2017 সালের 14-18 অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সফর করেন। তিনি আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশে গেছেন। আমি তার স্ত্রী, উনিও আমার খুব অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। ওনাদের যে বাড়িধারা বসুন্ধরা বাসা, সেই বাসায় আমরা বহুবার বসছি। আমার এইখানে যে পার্লামেন্টের অফিস আছে, সেই পার্লামেন্টের অফিসে উনি প্রায়ই আসতেন। আমরা বিভিন্ন জিনিস নিয়ে অনেক আলোচনা করছি। শুধু একটা ওনার মনের সবচেয়ে বড় কষ্ট, যেটা আমাদের চট্টগ্রামের আনিসুজ্জামান মাহমুদ সাহেব বললেন, আমাকে উনি 2 বার আমার অফিসে এসে বললেন যে আপনি তো পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, আগেও ছিলেন, এখনো আছেন, কিভাবে কালুরঘাট ব্রিজটা, যেটা তার মনের সবচেয়ে বড় কষ্ট, এই ব্রিজটা কিভাবে করা যায়। আমি বললাম যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একান্তে যান, মাননীয় প্রধানমন্ত্রীকে তো আপনি কথা দিয়েছেন এবং এটা হবে। তো বললো যে এটা কিভাবে একটু তাড়াতাড়ি করা যায় আজাদ ভাই, এটা যদি আপনি একটু পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসাবে আমাকে একটু, আমি বললাম যে আপনি প্রজেক্ট নিয়ে আসেন, আমরা এখান থেকে পাস করে একটাকে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী করে দিবে, যেটা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো তার মনের কষ্টটা, সেটা উনি দেখে যেতে পারেন না। আমাকে যে কতবার মাননীয় স্পিকার এই তার কালুরঘাট ব্রিজের দুঃখ করতে করতে একসময় কোনো চোখের পানি তার ঝরে যেত, আজাদ ভাই এই ব্রিজ তো হবে না,
আজাদ ভাই ব্রিজটা করা যাবে না। তো যাই হোক, অনেকে অনেক কথা বলছেন, আমি শুধু এইটুকু বলবো, মঈনুদ্দিন খান বাহল একজন শুধু সুবক্তা ছিলেন তাই না, দেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধ ছিলেন, দেশের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, সাধারণ মানুষকে কিভাবে আপন করে নেওয়া যাবে সেগুলো আমাকে বলতেন, আজাদ ভাই আপনি কিভাবে করেন, এই যে প্রত্যেকবারে তোমার নির্বাচিত হন, আমি বলে সাধারণ মানুষকে আপন করে নিচ্ছি। আপন করে নেওয়ার ক্ষমতা ওনার ছিল, ওনার দক্ষতা ছিল, ওনার অনেক গুণাগুণ ছিল। সময়ের অভাবে আমি বলতে পারলাম না। আমি ভাবির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, ভাবির অসুস্থ, বহুবার ওনাদের বাসায় গিয়েছি, এখনো আমি কালকে রাতেও আমি কথা বলছি ভাবির সঙ্গে। ভাবি বললেন আজাদ ভাই আগের চেয়ে একটু ভালো। এটা কালকে রাত্রে 9টা 9:30টার সময় আমি যখন ফোন করলাম ভারতে, আর আজকে সকালে এই খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। আমি আশা করি আল্লাহ তাআলা যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং ওনার সুখ সন্তপ্ত পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি। এবং আমরা যারা এই সংসদে আছি আমরা সবাই মঈনুদ্দিন খান বাদলের যে সমস্ত গুণাবলী সেটা যাতে আমরাও নিজেদের ভিতরে অনুসরণ করে দেশ ও জাতিকে আমরা আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারি, যেটা মঈনুদ্দিন খান বাদলের ইচ্ছা ছিল। আবারও আমি তার সুখসপ্তত পরিবারের প্রতি ধন্যবাদ জানিয়ে, আপনি যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।